কি বলতো, ব্যাপারটা হচ্ছে আমাদের মতন নরম মনের মানুষ বা যারা সবাইকে শুধুমাত্র সবার ভালোই দেখে তাদের দ্বারা মনে হয় কন্ট্রোভার্সি করাটা ঠিক শোভা পায় না। তারা মনে হয় ঠিকঠাক করে কন্ট্রোভার্সি করে উঠতে পারে না। তবে কন্ট্রোভার্সিটা যদি কন্ট্রোভার্সি করার মতন হয় তাহলে কিন্তু আমরা বেশ ভালোই কন্ট্রোভার্সি করতে পারি, যদি শিক্ষা, যদি বুদ্ধি, যদি যুক্তি এগুলো দিয়ে যদি কন্ট্রোভার্সি করা হতো আমাদের ওয়াইটিতে, তাহলে কিন্তু আমি ভালো মতনই কন্ট্রোভার্সি করতে পারি। যদি বলো শয়তানি, যদি বলো চালাকি, যদি বলো মিথ্যে কথা বলা, ছল চাতুরি করা, এগুলো দিয়ে কন্ট্রোভার্সি জোনটা চলে, তাহলে হয়তো আমি এই কন্ট্রোভার্সি জোনে পারি না থাকতে। না, আমার পক্ষে এই কন্ট্রোভার্সি জোনে থাকাটা সম্ভব নয় আমার মনে হয়। তো আমি আমার মতন করে কন্ট্রোভার্সি করি, আমি আমার মতন সমালোচনা করি, আমি যেরকম দেখি আমার দৃষ্টিভঙ্গিতে সেরকম করি আমি সমালোচনা করি। তবে আজকে যে কথাটা বলতে বসলাম, অবশ্যই একটা লাইভ দেখলাম কিছুক্ষণ আগে। দেখো, তার বিবাহবার্ষিকী, সে ব্লগ দেবে, সে 3 দিন 4 দিন আগে থেকে প্রমোশন করছে ব্লগের। সাধারণত একটা খরচ করছে, সেই খরচটাকে তো তুলতে হবে, তাই না? তা আগের থেকে প্রমোশন হচ্ছে, অনেকদিন আগে থেকে প্রমোশন হচ্ছিল। তো তখনও আমি কোনো কথা বলিনি, বিবাহবার্ষিকী নিয়ে কোনো কথা বলিনি। কিন্তু এই মুহূর্তে বিবাহবার্ষিকীটা হয়ে যাওয়ার পরে যখন হাজবেন্ডকে নিয়ে পাশে বসে তার নোংরামির সাক্ষী রাখলো, তখনই আমার মনে হলো এখানে আমার কিছু বক্তব্য রাখা উচিত। প্রথমত কথা, বিবাহবার্ষিক আমরা 10 বছরে করি, 15 বছরে করি, 25 বছরে করি, এইসব দিনগুলো একটা মাইলস্টোন। এইসব মাইলস্টোনে কিন্তু আমরা বিবাহবার্ষিকীটা করে থাকি, একটু বড় করে থাকি। প্রতি বছর হয়তো কেক একটা কাটা হলো কি হলো না এরকম চলে, কিন্তু 10 বছর, 15 বছর, 25 বছর, 50 বছর এগুলো হচ্ছে একটা মাইলস্টোন, সেগুলোর সাথে আমরা কিন্তু বিবাহবার্ষিকী করি। তবে 12 বছরের বিবাহবার্ষিকী এই প্রথম আমি দেখলাম যে 12 বছরের বিবাহবার্ষিকী করা হয়। হ্যাঁ, হয়, 12 বছরের বিবাহবার্ষিকী করা হয়। কখন করা হয় 12 বছরের বিবাহবার্ষিকী? যখন ওই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঘুণ ধরে, যখন দর্শকদের সামনে দেখানো প্রয়োজন পড়ে যে আমাদের মধ্যে বন্ডিংটা বেশ ভালো রয়েছে, যখন মনে হয় যে না, সমাজের সামনে আমি যে কাজটা করেছিলাম সেটার উপরে এই বিবাহবার্ষিকীটা একটা পর্দা ফেলে দেবে, ঠিক সেই সময় 12 বছরের বিবাহবার্ষিকীটা করা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরকমই একটা বিবাহবার্ষিকী আমরা এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি। তবে গতকাল একটা লাইভ দেখেছি, লাইভের মধ্যে শুনলাম বিবাহবার্ষিকীটা সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে। এবার বিবাহবার্ষিকী করেছো, ভালো কথা, 12 বছরে করেছো। তার কারণ হচ্ছে, বললাম কারণগুলো, তার আরো একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে ইউটিউব থেকে প্রচুর টাকা পাওয়া হয়েছে, টাকা দিয়ে তার শখটা মিটিয়েছে। তারপরে ভেবেছে যে আরো অনেক বড় বড় ব্লগারদের ডেকে আর প্রচুর কন্টেন্ট দিয়ে বিবাহবার্ষিকীটাকে 3 দিন 4 দিন ভরে কন্টেন্ট বানিয়ে সেখান থেকে হিউজ একটা ইনকাম করব এবং চ্যানেলটাকে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। মানে একবার যদি একটা ভিডিও প্রচুর ভিউজ হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটা থেকে আমি দাঁড়িয়ে যাব, আমার ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, এই মনোবাঞ্ছনা কিন্তু হয়েই থাকে। এবং এর জন্য, এই আশার জন্যই কিন্তু সে দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টাটা করে এসেছে। সেই অন্য কোনো ক্ষেত্রেই বলো আর বিবাহবার্ষিকীর ক্ষেত্রেই বলো, বিবাহবার্ষিকী 3-4 দিন ধরে প্রমোশন করা হচ্ছিল এবং মানুষের মনে এত বেশি কিউরিয়াসিটি রেখে দিয়েছে যে ভিডিওটা পড়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, রিচ আপ হবে, রিচ আপ হওয়ার সাথে সাথে ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি হবে। এই গেমটা সে খেলেছে। তার মানে কি বুঝলাম? বিবাহবার্ষিকীটা একটা কন্টেন্ট। যখন বিবাহবার্ষিকী একটা কন্টেন্ট হয়ে থাকে, তখন বিবাহবার্ষিকী ঠিক এই ধরনেরই বিবাহবার্ষিকী হয়ে থাকে। তো যাই হোক, তো সব ঠিক ছিল, বিবাহবার্ষিকী করেছো, কন্টেন্ট বানিয়েছো, ব্লগার কন্টেন্ট দেবে, কন্টেন্ট নেবে, দর্শকদের ডাকবে, বা বলতে পারো ভালোবাসার মানুষদের ডাকবে, বা বলতে পারো বড় বড় ব্লগারদের ডাকবে, এ নিয়ে তুমি কন্টেন্ট করবে, সবকিছু ঠিক ছিল। ঠিক কি ছিল না? ঠিক এটাই ছিল না যে তার পাশে বসে তার হাজবেন্ড তার কুকীর্তিগুলোকে প্রশ্রয় দিল এবং ধামা চাপা দিল। এটা কিন্তু আমার চোখে তো ঠিক মনে হয়নি, একদমই ঠিক মনে হয়নি। তার কারণটা কি? কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে, অনেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রথমত কথা, আগেও আমি বলেছি, এখন আবার বলবো, ওকে দেখে জ্বলার মতন কিচ্ছু নেই। আমি কয়েকদিন আগে বলেছি, দ্বিতীয়বার আবার আমি রিপিট করব যে ওকে দেখে জ্বলার কিছু নেই। তার কারণ ও আজকে যে দম্ভ দেখাচ্ছে সেটা শুধুমাত্র ইউটিউবের টাকায় মানুষের পিন্ডি চটকে, সেটাই টাকা দিয়ে কিন্তু করছে। মানুষের বিশ্বাসকে আঘাত করেছে, মানুষের ভালোবাসাকে আঘাত করেছে, ছল চাতুরি করেছে, অনেক কিছু করে কিন্তু আজকে চ্যানেলটা দাঁড় করিয়েছে। সেখান থেকে টাকা ইনকাম করে ও বিবাহবার্ষিকীটা করছে। তবে এই যে আনন্দটা যে চিরজীবন থাকবে না, আনন্দ ওদের মধ্যে সারা জীবন থাকবে সেটা নিয়ে না, এই যে এত দম্ভ সারা জীবন থাকবে এই গ্যারান্টিটা কিন্তু কেউ দিতে পারে না। কে বলতে পারে আজকে ইউটিউবে একটা অ্যাপ আছে, যদি না থাকে তা কালকের দিনেই ও ভিখারি, কালকের দিনেই ওর কাছে কিছু নেই, সে আবার ওই বরের টাকায় জল গরম হয় না, ওখানে এসেই ও পৌঁছবে, তাই না? তো কে দম্ভ করে? টাকা নিয়ে কে দম্ভ করে? টাকা নিয়ে কে কাকে হিংসা করে? কেউ না। আর ওদের বাড়িতে এমন কি আছে যে আর 5টা মানুষের বাড়িতে নেই যে ওকে দেখে মানুষ হিংসে করবে? কিচ্ছু নেই।
স্বামী স্ত্রী আর ওই পোষ্য আর কিচ্ছু নেই। আদার্স মানুষের বাড়িতে আরো অনেক কেউ রয়েছে যাদেরকে নিয়ে দম্ভ করা যায়, অহংকার করা যায়। অহংকার করার মতন ওর কাছে কিচ্ছু নেই। তাহলে ওকে দেখে হিংসা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না যে মানুষ বলছে আর তো মানুষ তোমাকে দেখে হিংসে করবে। কোনো আসল ব্যাপারটা হচ্ছে ওর দর্শকরা ওরকমই, যে ও যেরকম করে তৈরি করেছে। আমি কোনো দর্শককেই খারাপ বলতে চাই না, কোনো দর্শককে আমি খারাপ বলতে চাই। যার যেরকম মানসিকতা সে তো সেরকম করে বলবেই, তাই না? সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এবার ব্যাপারটা হলো ওর হাজবেন্ড, যেখানে হাজবেন্ড সমস্ত কিছু জানছে, যেখানে হাজবেন্ড তাকে সংক্রান্ত করে কে কি ভিডিও দেয় না দেয় সমস্ত কিছু জানে, তারপরে হচ্ছে ওয়াইটিতে কি চলছে না চলছে সমস্ত কিছু জানে, ওয়াইফ কি কি ভিডিও দিচ্ছে না দিচ্ছে, তার মধ্যে কি বলছে না বলছে সমস্ত কিছু জানে। সেখানে কি তার হাজবেন্ড এটা জানে না যে তার বউ, যাকে পাশে বসিয়ে এত সুন্দর করে আদর আপ্যায়ন করা হচ্ছে, তার বউ অন্য একটা পর পুরুষকে বই দেখতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? হ্যাঁ, বলতেই পারে। আমি বলিনি যে বই দেখতে যাওয়াটা খুব খারাপ, সিনেমা দেখতে যাওয়াটা খুব খারাপ। বলেছে যে চলো তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাই, বলতেই পারে, বন্ধু হিসেবে বলতে পারে। কিন্তু ব্যাপারটা বলার পরে রিয়াকশনটা কি ছিল? তুমি আমাকে কোনোদিনও বুঝবেই না, তুমি আমাকে কোনোদিনও বুঝবেই না, আমার মাথাটা গরম করো না, হাবি যাবি অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে আমরা যারা কন্ট্রোভার্সি করি এবং যারা ভাত খাই, যাদের মাথায় বুদ্ধি রয়েছে অবশ্যই, তারা কিন্তু এতটুকু বুঝে গেছে ওটা শুধুমাত্র বন্ধু হিসেবে একটা বন্ধুকে প্রপোজাল দেওয়া নয়, ওটা একটা ভালোবাসার আবদার ছিল। তাহলে সেই পুরুষ, সেই হাজবেন্ড ওই ওয়াইফকে তাহলে কি ধরনের বক্তব্য রাখতে পারে তার উপরে, বা সে কিভাবে ক্যামেরাটা শেয়ার করতে পারে? কিন্তু আমাদের দাদা কিন্তু না, আমি কোনো নোংরা ভাষায় কথা বলবো না, আমাদের দাদা কিন্তু এসেছে ক্যামেরা শেয়ার করছে এবং বুক চিতিয়ে বসে ক্যামেরা শেয়ার করছে। তার মানে তোমরা ধরে নিতে পারো লজ্জা সরম যদি তুমি রাখো, ওয়াইটিতে তুমি ভাইরাল হতে পারবে না, ওয়াইটির থেকে তুমি ইনকাম করতে পারবে না, তোমার ইজ্জত পর্যন্ত তোমাকে বিক্রি করতে হবে, তারপরেই তুমি ভাইরাল হতে পারবে। এই মানসিকতা আমরা দেখতে পেলাম এই ব্লগটার মাধ্যমে, এই ভিডিও লাইভটার মাধ্যমে। এই লাইভের মধ্যে আরো অনেক কিছু প্রমাণ হলো, সেটা হচ্ছে আমার ওয়াইফ কি করছে না করছে আমার দেখারও দরকার নেই। আমার ওয়াইফ মাস গেলে কত টাকা ইনকাম করছে এটা আমার দেখার বিষয়। আমার ওয়াইফ কার সাথে বই দেখতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, কার সাথে পার্কে দেখা করতে যাচ্ছে, কাকে আমার তার বান্ধবীর বাড়িতে ডাকছে দেখা করার জন্য, সেটা আমার দেখার দরকার নেই। এনি হাউ টাকা ইনকাম চাই, আমার ওয়াইফকে প্রতি মাসে এতগুলো টাকা ইনকাম করতেই হবে। সেই কারণে আমার ওয়াইফ যা ইচ্ছে তাই করুক, আমি কিছু মনে করব না। এরকমই কিছু একটা দেখতে পেলাম গতকালকের লাইভে। তার কারণ যদি আমাদের ঘরে হাজবেন্ড হতো এবং জানতো যে আমি অন্য কাউকে এরকম প্রপোজাল দিয়েছি, চলো যাই, ভাবতে পারছো কি হবে? ভাবতে পারোনি, যাই, ভাবতেও হবে না। আর হচ্ছে এই যে গতকালকে যে লাইভটা দেখলাম, সেই লাইভের মধ্যে কি পেলাম? সেই লাইভের মধ্যে এটা পেলাম যে আমার ওয়াইফ নোংরা, সবাই তাকে নোংরা বলছে। তাহলে তুমি বুঝতে পারছো যে ওয়াইফকে নিয়ে, তার ভাগনাকে নিয়ে যে ধরনের কথাগুলো বলা হয়, তাহলে সেই কথাগুলোকে নিয়ে কি হাজবেন্ড কিচ্ছু বলেনি? হাজবেন্ড তো সেগুলো জানতো, দাদা তো সেগুলো জানতো। তার মানে সেটা নিয়েও কোনো প্রতিবাদ হয়নি যে আমার দিদির ছেলের সাথে তোমাকে নিয়ে কেন মানুষ কথা বলছে, সেটাও কোনো প্রতিবাদ কোনোদিন হয়নি। তার মানে জানে দাদা যে আমার বইয়ের এরকম নিশ্চয়ই কিছু সম্পর্ক রয়েছে, না হলে কিন্তু এই ধরনের কথাগুলো উঠে আসতো না। না আমি বলছি না, ওয়াইটি বলছে, আমার বলার কথা নয়, ওয়াইটির বলার কথা। সাথে ও নিজেই বলেছে, দাদার ওয়াইফ নিজেই বলেছে, যেটা রটে তার কিছুটা হলেও বটে। তার মানে এখানে জয়িতার ছোট্ট একটা বাচ্চা ছেলে, সাথে ও 10 বছরের 6 বছরের ছোট একটা পুরুষ, সাথে আমাদের ওয়াইটির দাদা ভাই, তারপরে তার নিজের ভাগনার সাথে একাধিকবার তাকে জড়িয়ে কথা বলা হয়েছে। প্রচুর প্রচুর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এরপরেও যদি দাদা বলে যে না না এগুলো সব মিথ্যে কথা, তাহলে একটাই কথা বলার, সেটা হচ্ছে দাদার চোখে টাকার পট্টি পড়েছে, দাদা কিন্তু সঠিক চোখে সঠিক দেখতে পাচ্ছে না। পুরোপুরি ছেড়ে দিয়েছে মার্কেটে, যে তুমি যেভাবে হোক, তোমার মান ইজ্জত থাকুক না থাকুক, তোমার কাছে টাকা ইনকামটাই বেশি। দেখো আমাদের এই সমাজে বা আমাদের জীবনযাত্রা বা আমরা মানুষরা যারা সুখ পেতে অভ্যস্ত, যারা সুখে থাকতে ভালোবাসি, দাদা তো এককালে ভীষণ সুখী ছিল। তার দাদার বাবা হচ্ছে স্কুল টিচার, হাই স্কুল টিচার, সেখানে ইনকামটাও ভালো ছিল এবং দাদা একমাত্র সন্তান, সেখানে তাকে ভালো করে লালন পালন করা হয়েছে, কোনোদিন অভাব দেখতে পায়নি, মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, সেই বলেছে, তার ওয়াইফই বলেছে, কোনোদিন কোনো কষ্ট দেখেনি। তারপরে যখন তিনি ইনকাম করতে মাঠে নামলেন, তখন দেখলেন মাঠে নামে তার ইনকাম করার ক্ষমতাটা নেই। তিনি একটা এমন কাজে জুড়ে গেলেন যেখানে 10,000 টাকাও মায়না হয়তো হয় না, বা আমি তো জানি না সে তার
তার ওয়াইফই বলেছে যে আমার বর যা টাকা ইনকাম করে সাথে জল গরমও পর্যন্ত হয় না। তাহলে এই জল গরম না হওয়া দাদা তাহলে কতটা কষ্ট সাফার করেছে। যখন বউ ওয়াইটিতে ভিডিও করতে এসেছে এবং ভিডিও করে অনেক অনেক টাকা ইনকাম করছে, কিউআর কোড দিয়ে প্রচুর টাকা ইনকাম করছে, এদিক থেকে ইনকাম করছে, ওদিক থেকে গিফট পাচ্ছে, ব্লগিং চ্যানেল থেকে ইনকাম হচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ইনকাম হচ্ছে, তাহলে মানুষ 5টা কথা বলুক, আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার নেই। আমি কি দেখবো? আমি দেখবো আমার বউ ইনকাম করতে কি পারছে এবং আমি যে সুখে মানুষ হয়েছি, বড় হয়েছি, সেই সুখটা কি আমি পাচ্ছি। যদি দাদা সেই সুখটা পেয়ে থাকে তাহলে ব্যাস, আর কিছু করার নেই। দাদাকে দেখে তো তাই মনে হলো, না না ওগুলো পাত্তাও দিই না, ওগুলো পাত্তাও দিই না। পাত্তা? এটা কি পাত্তা দেওয়ার কথা? নাকি এটা একটা সেন্সিটিভ বিষয় যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে অন্য কারোর সাথে লিপ্ত? এটাকে পাত্তা দেওয়ার কি রয়েছে? এখানে তো প্রতিবাদ করার রয়েছে, কিন্তু না, আমাদের দাদা তো করবে না। করলে পরে আবার যদি বউ 24 দিনের 25 দিনের জন্য আবার একটা ফ্ল্যাট ভাড়া করে চলে যায় এবং আমি আবার এই ঘরে একা থাকি, আমার তো সেই সুখ স্বাচ্ছন্দ্য সব চলে যাবে। এসি চলে যাবে, সোফা চলে যাবে, খাট চলে যাবে, খাবার চলে যাবে, টাকা চলে যাবে, ইনকাম চলে যাবে, সব চলে যাবে। তার থেকে ভালো বাবা আমার বউ আমার কাছেই থাক। সে লক্ষ্মী হোক, সে পক্ষী হোক, সে অলক্ষ্মী হোক, সেটা পরের ব্যাপার। আমার বউ আমার কাছে থাক, আমার বউ এরকম করে ইনকাম করুক, আমি এরকম সুখেই থাকি। আমি এরকম সুখে থাকতে অভ্যস্ত এবং সেই সুখটা আমি তো আমার দ্বারা ইনকাম করতে পারিনি, সেই সুখটা আমার ওয়াইফ আমাকে করে দিচ্ছে। ক্ষতি কি? তাহলে আমি কেন দেখতে যাব যে আমার ওয়াইফের সাথে আর কার কার সম্পর্ক রয়েছে? দেখতে তো যাব না। আমি চুপ হয়ে যাব, না চোখে দেখবো, না কানে শুনবো, না মুখে বলবো, শুধু ক্যামেরার সামনে আসবো, দাঁত বের করবো, হাসবো, চলে যাব। আমার ভীষণ বলতে খারাপ লাগছে, আমি এই ধরনের বক্তব্যগুলো রাখি না, কিন্তু কালকে নির্লজ্জের একটা শেষ সীমানা পৌঁছে গেছে। দেখো, ভালোবাসা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু ভালোবাসা এরকম দেখানো ভালোবাসা, তাতে মনে হয় কি একটু মেকি মেকি ব্যাপার। কালকের লাইভে যা যা দেখলাম, যে অতিরিক্ত গলে পড়ে যাওয়া, বারবার জড়িয়ে ধরা, আমারই সবকিছু ও, আমি ওর সবকিছু, এই কথাগুলো বলা, এই যে কথাগুলো বলা, তো এইখান থেকে আমরা যেটুকু বুঝতে পেরেছি, ওভার সবকিছু দেখানো হচ্ছে। মানে হাসাটাও ওভার, মানে অতিরিক্ত হাসা হচ্ছে। বলে না, অতিরিক্ত হাসলে মানুষ কিছু দুঃখ ছোপায়, দুঃখ লুকিয়ে রাখার জন্য মানুষ কিন্তু অতিরিক্ত হাসে, কিছু কষ্ট ঢাকার জন্য কিন্তু মানুষ অতিরিক্ত হাসে, যেটা অস্বাভাবিক লাগে। গতকাল লাইভের মধ্যে আমরা যে হাসিগুলো দেখেছি সেটা অস্বাভাবিক, যে গলায় জড়িয়ে ধরা দেখেছি সেটা অস্বাভাবিক। তার কারণটা কি? দেখলেই তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণে অস্বাভাবিক। তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে কয়েকদিন ধরে ওর উপরে যে ব্লেমটা এসেছিল, 24 দিনের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটে চলে যাওয়ার পর দাদার উপরে যে মানুষই অ্যাটাক করেছিল, দাদা যে ওকে ছি বলেছিল, সেই জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সম্পর্কের মধ্যে দাগ পড়েছিল, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, প্রায় ডিভোর্সের পর্যায়ে পড়ে, এটা অভিনয়, ডিভোর্সের পর্যায়ে পড়েছিল, এরকম যে দর্শকদের খাওয়ানো হয়েছিল, তাতে কি হয়েছে, সম্পর্কের উপর দাগ পড়েছে। এই দাগটাকে মেটানোর জন্য এখন আমাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, এগুলোকে বের করে নিয়ে আসতে হবে। দাদা এবং বৌদি দুজনে মিলে বেশ হাসাহাসি করছে, ইয়ার্কি করছে, পাত্রামি করছে, গলা জড়িয়ে ধরছে, সব মেকি, ওর মধ্যে আন্তরিকতা নেই। পুরো মনে হচ্ছে যেটা তৈরি করা, হাসিটাও তৈরি করা। দাদা তো হাসতেই চাইছে না, খুঁচিয়ে খুঁচিয়ে দাদাকে হাসানো হচ্ছে, খুঁচিয়ে খুঁচিয়ে দাদাকে হাসানো হচ্ছে, পুরোটা মনে হচ্ছে মেকি। মানে এই যে এতদিন ধরে যে দাগগুলো লাগছে, তারপরে ওর সাথে যে অন্য পুরুষের দাগগুলো লাগছে, সেই দাগগুলোকে মেটানোর জন্য দাদাকে লাইভে বসিয়ে এই ধরনের বক্তব্যগুলো দেওয়া হলো এবং বোঝানো হলো যে আমি হাজবেন্ড ছাড়া কাউকেই ভালোবাসি না, আমি হাজবেন্ডকেই ভালোবাসি, হাজবেন্ডই আমার জীবনে সব। আরে আমার জীবনে যদি আমার হাজবেন্ড সব হয়ে থাকে, আমাকে দেখাতে হবে না, আমার ভালোবাসা এরকম করে দেখাতে হবে না, আমার এত গদগদ ক্যামেরার সামনে এসে লাইভ করতে হবে না গদগদ হয়ে। এটা তখনই হয় যখন ব্যাপারটা মেকি হয়, যখন ব্যাপারটা মিথ্যে হয়, মানুষকে দেখানোর জন্য হয়, তখন দেখবে একটু ওভার সবকিছু হয়ে যায়। ওদের ক্ষেত্রেও ঠিক সেটা হয়েছে। এই যে বদনামগুলো লড়ছে ওর উপরে, যে বদনামগুলো ও করেছে, সেই বদনামে মেটানোর জন্য একমাত্র রাস্তা দাদাই চাইলে পরে ওই বদনামটা মেটানো যাবে। তাহলে দাদা কি করবে? চাইবে, কেন দাদা তো চাইবে না টাকাটা হাতছাড়া হয়ে যাক, লক্ষ্মী হাতছাড়া হয়ে যাক। সেই জন্য দাদা চেয়েছে, সেই জন্য পাশে বসিয়েছে এবং দাদাকে দিয়েই তার কালিটা মেটানোর চেষ্টা করেছে। কিন্তু মেটে কি? চেষ্টাটাই করেছে, মিটতে পেরেছে কি? মেটেনি তো। তো যাই হোক, ওভারঅল যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মেকি মেকি ভাব, যেটার মধ্যে আন্তরিকতার অভাব। আচ্ছা, আরও একটা দেখলাম, সেটা হচ্ছে এই যে দর্শকদের টেনে নেওয়া, দর্শকদেরকে মধ্যে কিউরিওসিটি গেইন করা এবং তারপরে চ্যানেলটাকে ভাইরাল করার একটা পন্থা। কন্টেন্ট হচ্ছে যখন বিবাহবাসী যখন কন্টেন্ট হয়, তাহলে এই ধরনের কথা কিন্তু আসবেই, এই ধরনের কার্যকলাপ কিন্তু আমরা দেখতেই পাবো। এবার বাকি থাকলে বিবাহবাসীকে দেখা। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।